ডক্টর মাসুক মৃধা। জ্বরের প্রকোপে শরীর অবসন্ন, তবু ওষুধটি নেওয়ার সময় মেলেনি। কাজের ভারে চাপা পড়ে সেটুকু অসম্ভব হয়ে উঠেছে মাসুকের জন্য। আজকাল মানুষ যেন স্ব ইচ্ছায় পাগল সাজতে চায়। বাংলাদেশের এমন দৃশ্য দেখার কল্পনাও সে করেনি। ওভার থিঙ্কিংকে মানসিক ব্যাধির মোড়কে জড়িয়ে জড়িয়ে ছুটে চলে আসে মানসিক ডক্টরের কাছে। আর চিকিৎসার পরিবর্তে ঔষধের দাবি করে। মেডিটেশন করতে বললে যেন অভিযোগ ওঠে। কয়জনকে বোঝাবে? সব রোগের ঔষধ হয় না। সামনে বসা বয়স্ক ভদ্রলোককেও এখন বিরক্তি লাগছে। কারণ জানা, সেও হয়তো বলবে আমার কিছুই ভাল লাগে না। মাসুক চোখের চশমা খুলে রেখে সবনয়ে সাথে জবাব দেয়, জি, কি সমস্যা আপনার, একে একে বলুন। কথাটা কেমন যেন রুট শোনালো মাসুকের নিজের কাছেও। বেয়াদবের মতো একটা আচরণ। নিজের কথা নিজে কপাল কুঁচকে নেয়। নিজেকে শুধরে আগেভাগেই বলে উঠল, দুঃখিত, আপনার সমস্যাগুলো একে একে খুলে বলুন দয়া করে। সামনে বসা মানুষটি বুঝে উঠতে পারল না হুট করে কেন কথার ধাঁচ বদলে যায় ডক্টরের। এই বিষয়ে মাথা ঘামায়নি তেমন একটা। খতিব সরোয়ার সাহেব পরনে পাতলা আরামদায়ক ফতোয়া আর সাদা পায়জামা পরে খুব সাদাসিধে ভঙ্গিতে এসেছেন। দেখে বোঝার উপায় নেই একটি আস্ত পোশাক কারখানার মালিক সে। বিনয়ী হেসে মাসুকের দিকে দুটো ফাইল এগিয়ে দিলেন, বললেন, সমস্যাটা আমার না ডাক্তার, আমার ভাতিজির। মাসুক ফাইল জোড়া নিল, পুনরায় চশমা চোখে দেয়, চেয়ারে হেলান দিয়ে নজর বোলালো, প্রশ্ন করলো, যার সমস্যা তাকে আনলে ভালো হতো। হতাশ মুখখানা দৃষ্টিগোচর হয় মাসুকের। চশমার আড়াল থেকেই ভালোভাবে মুখের ভঙ্গি পর্যবেক্ষণ করে নিল। একজন সাইকেট্রিক্স হিসাবে তার চোখ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাসুক ধরেই নিল যার সমস্যা নিয়ে এখানে আসা তাকে হয়তো কোনো কারণবশত নিয়ে আসা সম্ভব নয়। এক গ্লাস পানি ভদ্রলোকের দিকে এগিয়ে দিয়ে মাসুক বলল, আমি একবার রিপোর্টগুলো দেখে নিচ্ছি। জি অবশ্যই। কমপ্লেক্স পিটিএসডি অর্থাৎ কমপ্লেক্স পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। কপালে ভাঁজ পড়ল মাসুকের। অবস্থা ভয়াবহ। এটি সাধারণত দীর্ঘস্থায়ী ও পুনরাবৃত্ত মূলক ট্রমার কারণে ঘটে থাকে। হতে পারে সেটি মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, অতীত কোনো ভয়াবহ স্মৃতির ইত্যাদি। স্বল্প মেয়াদী পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার থেকে ধীরে ধীরে কমপ্লেক্সের দিকে এগোয় আর ব্যক্তির মানসিক অবস্থাকে গভীরভাবে আঘাত করে। ফাইলটি উল্টে পাল্টে দেখে রেখে দিল, প্রশ্ন করল, শুরু থেকে তার বিষয়ে জানতে চাই। খতিব সরোয়ারের মুখে যেন কালো মেঘ নেমে এলো। বিষাদের এক ঘন আবরণ আচ্ছন্ন করেছে তার চেহারা। অতীতের ক্ষত আবারও কালের কঙ্কালসার ছায়ায় হাতছানি দিয়ে রাখছে। যেগুলো বলা মানেই আত্মার ক্ষরণ, সেগুলো আবারও জিভের ডগায় তুলে আনতে হবে। তবে ডাক্তারদের কাছে কিছু গোপন করার অধিকার নেই। এক দীর্ঘশ্বাসের ভারে তিনি বলিরেখা ভরা ঠোঁট খুললেন, আজ থেকে 10 বছর পূর্বে আমার বড় ভাই এবং ভাবিকে তাদের বাড়িতেই পিটিয়ে হত্যা করা হয়। নিজের চোখের সামনে বাবা মায়ের এরব মৃত্যু সহ্য করতে পারেনি আমার ভাতিজি। তখন থেকে তার মানসিক অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যেতে থাকে। মাসুক চিন্তিত সুরে প্রশ্ন করে, তখন আপনার ভাতিজি কোথায় ছিল? খতিব সাহেব মাথা নুয়ে বললেন, তাকে স্টোর রুমের কাবার্ডে লুকিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে সরাসরি ডাইনিং রুম দেখা যায়। আর বলতে বলতে খতিব সরোয়ারের বক্ষের গহীন থেকে নিঃশ্বাস যেন আটকে এলো। কণ্ঠস্বর ভারী হয়ে গেল। অশান্ত ঢেউ এসে ভর করেছে তার উপর। সেই সময়ের বিভীষিকা ভয়াবহত্ব যেন শীতল বরফের মতো জমে আছে স্মৃতির গভীরে। ভাতিজির কণ্ঠে শোনা সেই শোকগাথা তাকে এমন এক চরম অস্থিরতায় নিপতিত করেছিল যে কারণে নিদ্রা তার চোখে সারা সপ্তাহ খানেক আসেনি। রিল্যাক্স মিস্টার। খতিব খতিব সরোয়ার। জি মিস্টার খতিব সরোয়ার, আপনি শান্ত হন, পানি খান এবং লম্বা নিঃশ্বাস নিন। আপনার শ্বাস নিতে সমস্যা হচ্ছে বোধহয়। মাসুক খতিব সাহেবকে 2-1 মুহূর্ত সময় দিল, যেন আবেগের চাপ একটু প্রশমিত হয়। বয়সের সাথে সাথে অনুভূতির এমন
ঝাঁক সামলানো তার পক্ষে এখন কঠিন। কিছু সময় পর মাসুক শোধায়, ঘটনা 10 বছর পূর্বের, ধীরে ধীরে তার মানসিক অবস্থা অবনতির দিকে। আপনারা তখন কোনো চিকিৎসা কেন করাননি? আমি দেখছি রিপোর্টগুলো বিগত 2-1 বছরের। আমরা আগের যুগের মানুষ ডাক্তার, অত শত মানসিক সমস্যা সম্পর্কে আমাদের ধ্যান ধারণা নেই। আমরা ভেবেই নিয়েছিলাম বাবা মায়ের বিয়োগে মেয়েটিকে নিশ্চুপ করে দিয়েছে। একা একা থাকতো, সময় মতো খেত, আবার বই পড়তো। এইভাবেই 2-1 বছর কেটে যায়। ধীরে ধীরে সে একটু একটু করে কথা বলতে শুরু করে আমাদের সাথে। হুট করে সিদ্ধান্ত নিল পড়ালেখা করবে না। আমরা ওকে বোঝাই, কিন্তু সেদিন সে বিরাট কাণ্ড ঘটায়। ফুলদানি নিজের মাথার কাছে এনে বলতে শুরু করে তার সিদ্ধান্ত মেনে না নিলে নিজের মাথায় ফুলদানি দিয়ে আঘাত করবে। ধীরে ধীরে ওর চুপচাপ থাকার স্বভাব আর রাগে পরিণত হয়। আমরা সেটিও মেনে নিয়েছি, কারণ ওর বাবা আর ও ছোটোবেলা থেকে ভীষণ জেদি ছিল। স্বাভাবিক। আর বাবা মায়ের মৃত্যুর ধাক্কা হিসেবেই গুরুত্ব না দিয়ে আমরা ভুল করেছি। আজ এই পরিণাম। আমার ভাতিজির পরিপূর্ণরূপে পাগল। এলোমেলো পলক ফেলল মাসুক। পাগল শব্দটা তার পছন্দ হয়নি। নরম গলায় বলে, পাগল একটা অসম্মানজনক টার্ম, মিস্টার খতিব। মানসিক সমস্যা কোনো অন্যায় নয়, তার প্রয়োজন এখন সুচিকিৎসা। তার জন্যই আপনার কাছে আসা। আপনি দেশের বাইরে থেকে ডিগ্রি অর্জন করে এসেছেন। আপনার নিশ্চয় এই বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে। আমার ভাতিজিকে সুস্থ করে তুলুন ডাক্তার। মাসুক 2 হাত মুঠিবদ্ধ করে ডেস্কের উপর রাখে। তার মুখবয়বে সর্বদা এক কঠোর গাম্ভীর্য ছায়া ফেলা। যদিও একবার সেই গাম্ভীর্যর প্রাচীর ভাঙতে চেয়েছিল, কিন্তু পারেনি। অন্তর্মুখী স্বভাবে অন্তরালে বন্দী। খতিব সাহেবের কথার উত্তরে বলে, এটাই আমার কাজ। তার পূর্বে আপনার ভাতিজির সাথে আমার দেখা করতে হবে। অবশ্যই, কিন্তু বিষয়টা সহজ হবে না। আসলে আমার একটা প্রস্তাব ছিল। জি বলুন। আমি আমার ভাতিজির জন্য ফুল টাইম ডাক্তার চাই, যেন সে সারাক্ষণ তার সাথে থাকে, তাকে আবারও আগের মতো স্বাভাবিক হতে সাহায্য করে। তার জন্য যে মূল্য দিতে হবে আমি দেব। জ্বরের ঘোরে হুটহাট রাগ চড়ে। মূল্য বলতে কি বুঝিয়েছেন খতিব সাহেব সেটা ভালোভাবেই বোধগম্য হয়েছে মিশুকের। চোখ নামিয়ে বলল, অর্থের বিনিময়ে সুস্থতা, সম্মান এবং অর্জন কিনে নেওয়া যায় না। আশপাশহীন শূন্য কক্ষে ধুলো জমা জমিনে নিস্তেজ পড়ে আছে এক নারী দেহ। চোখ দুটো ফ্যানের অন্তত ঘূর্ণির দিকে নিবদ্ধ, নিষ্পলক, যেন কোনো ইন্দ্রজালে গভীর ডুবে থাকা। 5 মিনিট ধরে সে নিজের চোখকে যন্ত্রণার সাগরে নিমজ্জিত করছে। হঠাৎ করেই এক প্রচণ্ড তীব্রতায় লাফিয়ে উঠে বেহুদা হাসিতে ফেটে পড়ল। সেই হাসির প্রতিধ্বনি ঘরের দেওয়ালে দেওয়ালে আছড়ে পড়তে থাকে। এক বিভ্রান্তিকর গুঞ্জনে ভরে ওঠে পরিবেশ। মেয়েটি মাতালের মতো ঢুলতে ঢুলতে হাত দুটো ছড়িয়ে দিল শূন্যে, যেন অসীমের কাছে নিজেকে সমর্পণ করছে। ঠিক তখনই দরজায় এক আঘাত। এক মুহূর্তেই সমস্ত হাসির আবেগ উবে গেল। মুখমণ্ডলে ছড়িয়ে পড়ল রক্তিম রাগের আগুন। হে মা, মা দরজাটা খোলো, আমি তোমার ছোট বাবা। জমিন কাঁপিয়ে একজোড়া পা দরজার দিকে আসে। দরজা খোলার পূর্বে ভিতর থেকেই 2-1 বার দরজায় কড়া আঘাত করলো হাত দিয়ে। ব্যথা পেয়েছে, তারপরেও অনুশোচনা হলো না। তারপর দরজা খুলে দাঁড়ায়। শুকনো মুখে ফ্যাল ফ্যাল করে চাইল হেমা। ঠোঁট উল্টে রেখেছে। খতিব সাহেব হাসি মুখে দাঁড়িয়ে। পরপর নজর গেল পাশের কালচে খয়েরি রঙের পোশাকে দাঁড়ানো পুরুষের দিকে। তার মুখ, পরিধয়ে, বস্ত্র সবটাই হেমার চোখে অপরিজনীয়। খতিব সাহেবের কাছ থেকে মনোযোগ সরিয়ে গিয়ে দাঁড়ালো তার বরাবর। 2 হাত পিছনে বেঁধে চেয়ে রইল নিষ্পলক। মিশুক তার গম্ভীর ভঙ্গি থেকে সরে আসে। ঠোঁটে হাসি ফুটিয়ে হাত এগিয়ে বলল, হ্যালো হেমা, কেমন আছো? বাচ্চাদের সুরে প্রশ্ন আসে। তুমি কে? মিশুক মুখের হাসি বজায় রেখে বলে, আমি আমি মাসুক। হেমা হ্যান্ডশেকের জন্য এগিয়ে রাখা হাতটার দিকে চাইল। চেয়ে রইল কিছুক্ষণ। তারপর চোখের মনি তুলে দৃষ্টি রাখল মিশুকের পেটের দিকে। ভাবল হয়তো কিছু।
আচমকা সজোরে ঘুষি দিয়ে বসে সেখানে। আঘাত আর বিস্ময়ে থম মেরে যায় মিশু। কপালে 5 আঙ্গুল ঘষে খতিব সাহেব এগিয়ে এসে হেমাকে দূরে সরিয়ে নেন। বললেন, মা, এইভাবে কাউকে মারতে হয় না, জানো ওকে? ও তোমার নতুন বন্ধু, দেখলে না হ্যান্ডশেক করতে চেয়েছে, এসো হ্যান্ডশেক করো, সরি বলো ওকে। বলো না, বলো না, বলো না, ও আমার বন্ধু না। আমি জানি ছোট আব্বা, ও আমার কাছ থেকে আমার লাল অ্যালবামটা নিতে এসেছে, দেব না। ওকে সরিয়ে নাও। এই ছেলে, যাও এখান থেকে। বলে আবারও তেড়ে এলো হেমা। আঘাত করার পূর্বে মিশুক তার হাত জোড়া সামলে নেয়। মুখে অনিচ্ছাকৃত হাসি ফুটিয়ে বলল, হেমা, আমি তোমার অ্যালবাম নিব না। আমি তোমার সাথে গল্প করতে এসেছি। করবে গল্প? হাত ছেড়ে দিয়েছে ইতিমধ্যে মিশুক। হেমা আবারও তার হাত টেনে ধরল। তাকে নিয়ে ঘরের ভিতরে আসলো। চিৎকার করে চাচিকে আদেশ করছে দুটো বড় কুশন যেন দেওয়া হয় তাদের জন্য। ফরিদা বেগমও এক ডাকে নিয়ে এলো। জমিনে কুশন পেতে হেমা একটাই নিচে বসলো, অন্যটা দেখিয়ে বলল, এই ছেলে, বসো। যেন কঠোর গলায় আদেশ ছিল। রিপোর্ট দেখেছে মেয়েটির বয়স 23। তার চিকিৎসার জন্য আগেও 2জন ডক্টর এসেছে, তবে বেশি দিন টেকেনি। ডক্টর তবে মানুষ তো, প্রতিটা মানুষের ধৈর্যের সীমা আছে। সাইকিয়াট্রিস্টদের ধৈর্য একটু বেশিই থাকতে হয়, কিন্তু মাঝে মধ্যে তাদেরও নিজেদের পাগল মনে হতে শুরু করে। মাসে মাসে নিয়ম মাফিক কাউন্সেলিং করতে হয় তাদেরও। ডক্টরের মস্তিষ্ক যদি ঠিকমতো কাজ না করে তাহলে সে মানুষের মানসিক অবস্থা সবল করবে কি করে? মাসুক পা ভাঁজ করে বসল হেমার কথা মোতাবেক। বিশেষ খেয়াল রেখেছে মুখের হাসি, সরতে দিচ্ছে না ঠোঁটের কোণ থেকে। মেয়েটির অবস্থা যেমন আশা করেছিল তার চেয়েও ভয়াবহ। মাসুকের দিকে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে হেমা। মাসুক প্রশ্ন করল, আচ্ছা হেমা, তোমার কি করতে সবচেয়ে বেশি ভালো লাগে? হেমা চটপট উত্তর দেয়, কাগজ কাটতে। ও, আর? হেমা হাত ছাড়িয়ে বলল, দেওয়ালে আঁচড় কাটতে। হেমার কথাবার্তা স্পষ্ট, সে বোঝে, কিছুটা হলেও বোঝে। একেবারে মানসিক অবস্থার অধপতন ঘটেনি। মাসুক তাকে পরীক্ষা করতে প্রশ্ন করল, আচ্ছা হেমা, তুমি আমাকে একটা কথার উত্তর দিতে পারবে? তুমি তো ভীষণ বুদ্ধিমতী মেয়ে। বলো তো, কাগজ কাটার দেয়ালে আঁচড় দেয়া কি ভালো কাজ? হেমা দ্রুত গতিতে মাথা উপর নিচ দোলায়, বলে, হুম হুম। মাসুক চিন্তিত গলায় জবাব দেয়, আচ্ছা। গল্প করো, না হয় আমি তোমায় আবার মারবো। এবার জোরে মারবো বলে দিলাম। তারপর আমার বাবা মায়ের মতন শরীর থেকে রক্ত বের হবে তোমার, তখন ভালো লাগবে। হেমা হাসল, অবাক করার হাসি। দুঃখের কথা বলতে গিয়ে হাসছে। খারাপ কাজকে ভালো বলেছে, নতুন কিছুই না এটা মাসুকের জন্য। কয়েকবার পলক ফেলল। মাসুককে চুপ থাকতে দেখে হেমা তার হাতে ধাক্কা দিয়ে মলিন সুরে বলল, এই ছেলে, তুমি গল্প করবে না? অপ্রস্তুতভাবে মাসুক জবাব দিল, হ্যাঁ, করবো তো। তুমি আমার কথার জবাব দেবে? হুম। গুড। বলো, তোমার প্রিয় রং কি? লাল রক্ত আমার অনেক পছন্দ। লাল কিন্তু গোলাপের রং হয় হেমা। তুমি রক্ত কেন পছন্দ করো? রক্ত ভালো জিনিস না। এতক্ষণ তার হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছিল মাসুক, তাই শান্ত হয়ে থেকেছে হেমা। তার কথার বিপরীতে কথা বলতে অগ্নি ধারণ করল চক্ষু, পুরো মুখটা কুঁচকে ফেলেছে। জোরে মাসুকের হাতে আঘাত করে, ঘড়ির উপর লেগেছে, যার কারণে ব্যথাটা বেশি অনুভব হলো। ফোপাতে ফোপাতে হেমা বলল, রক্ত ভালো, রক্ত ভালো। গোলাপ আমি চিনি না, সেটা কি? বলে হাত খামচি ধরল মাসুকের। প্রচণ্ড ব্যথা অনুভব করলেও মাসুক শান্ত থাকে। বলে ওঠে, আমি ব্যথা পাচ্ছি হেমা। হুট করে হাতটা আলগা হয়ে আসে। মায়া হলো বোধহয়। হুট করে হেমা প্রশ্ন করল, এই, তোমার হাত গরম কেন? তোমার কি জ্বর এসেছে? হুম। হ্যাঁ। তোমায় আমি জ্বরের মাঝে ব্যথা দিয়েছি? ঠোঁট উল্টে গেল হেমার।
এক অপরাধবোধ ফুটে উঠল মুখে। চোখ জোড়া গোলাকৃতি ধারণ করে। আবারও ডাগর ডাগর আঁকিতে চাইল মাসুকের দিকে। আকস্মিক হাত এগিয়ে দেয় তার মুখে। শীতল হাতের আঙ্গুলের সাহায্যে তার সারা চেহারায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার জ্বর সেরে যাবে এখন। স্তব্ধ হয়ে রইল মাসুক। হাজার হোক মেয়ে মানুষ, যদিও সে তার হিতাহিত জ্ঞান নেই। এই আজগুবি কাণ্ড কারখানা তাকে বিব্রত করেছে। আগে বড় দুটো কেস হ্যান্ডেল করেছে, কখনো এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। এই, তোমার কি গোলাপ পছন্দ? হুম, তোমার পছন্দ আমাকে দেখাবে? অবশ্যই দেখবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? মাসুক তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, আমি তোমার বন্ধু, তাই তুমি আমাকে আঘাত করতে পারবে না। আমি তোমায় তোমার পছন্দের খাবার কিনে দেব, ঘুরতে নিয়ে যাব, তার বিনিময়ে আমার কথা শুনতে হবে। কথাগুলো গুরুত্ব পেল না হেমার কাছে। মাসুক বুঝতে পারল তার মুখ দেখে। সে মাসুকের হাতের উষ্ণতা পরিমাপ করে বলে, এই, তোমাকে জ্বরের ওষুধ দেই? না, লাগবে না। তুমি আজ আমার বাসায় থাকবে? তুমি চাও আমি থাকি? তোমার কি বাবা মা আছে? হ্যাঁ, আছে। আরো একবার হাসলো হেমা, চওড়া হাসি। খুব উৎফুল্ল কণ্ঠে বলল, আমার নেই। জ্বর বেড়েছে মাসুকে। রাত 11টা বাজলো বাড়ি ফিরতে ফিরতে। এত অসুস্থতার মাঝেও সারাদিন রোগী ডেকেছে। তার মধ্যে একটা বিশেষ রোগী তাকে বেশ বিব্রত করেছে, কখনো তার স্পর্শে, আবার কখনো আঘাত দিয়ে। সম্মানে লেগেছে ব্যাপারটা। তার মধ্যে মেয়েটি তাকে বাড়ি ফিরতে দিচ্ছিল না, শার্ট টেনে ধরে রেখেছিল। নাজেহাল করেছে অবস্থা। বাড়ি ফিরে খানিকটা লজ্জা পেল সে ঘটনাটা মনে করে। তারপর সোজা গোসল করলো। মাথা ঠান্ডা না হলে কিছুতেই আরাম পাচ্ছিল না। খাবার টেবিলে পরিবারের সকলে, বাবা মা, বড় ভাই এবং ভাবি। ভাবি হাতে হাতে খাবার সার্ভ করছেন, মা সাহায্য করেছেন তাকে। মৃদুল ছোট্ট ভাই মাসুকের মুখের দিকে চেয়ে বলল, তোর মুখটা লাল টমেটোর মতো দেখাচ্ছে কেন? মাসুক সোজা সাপটা জবাব দিল। জ্বর। শান্তা বেগম হুট করেই বিচলিত হয়ে পড়লেন। খাবারের প্লেট রেখে ছেলেদের দিকে এগিয়ে আসেন, কপালে হাত রেখে বললেন, ভীষণ জ্বর দেখছি, আগে বলিসনি কেন? জাহির সাহেব মাসুকের দিকে চেয়ে বললেন, জ্বর নিয়ে গোসল করছো কেন? ঔষধ নিয়েছো? হুম। জবাব আসে মাসুকের তরফ থেকে। মৃদুলের স্ত্রী রিমা বলল, কণ্ঠ শুনে মনে হচ্ছে সর্দিও আছে, দ্রুত খেয়ে নাও, আমি আদা চা করে দিব। জরুরির কথার প্রতি উত্তর আসে যেন নির্বিকার, সংক্ষিপ্ত, গুরুত্বহীনভাবে। অস্ট্রেলিয়া থেকে ফেরার পর মাসুকের মুখ থেকে কথাগুলো যেন পা টিপে টিপে বেরোয়। এক একটি শব্দ যেন ভারী বোঝায়। রিমা ঠাট্টা করে বলে ফেলে কখনো কখনো। বড় ভাইয়ের মুখ চলে বুলডোজারের মতো, আর ছোট ভাইয়ের শব্দগুলো যেন কচ্ছপের গতি নিয়ে ধীরে ধীরে আসে। শান্তা বেগমের চোখ গেল মাসুকের হাতের দিকে। আঁচড়ের দাগ দেখে দ্বিতীয় দফা চমকান, সরাসরি প্রশ্ন করলেন, হাতে দাগ এলো কি করে? এতক্ষণ পর মাসুকের নজর উঠল। এতক্ষণ নির্বিকার খেয়ে যাচ্ছিল, হাতের দাগটা কি বেশি বোঝা যাচ্ছে? গোসলের সময় জ্বলেছে অনেক, ভেবেচিন্তে জবাব দিল, পার্কিং লটে যাওয়ার পথে রুক্ষ দেয়ালের সাথে লেগে দাগ পড়েছে বোধহয়। সাবলীল কথার ভঙ্গি, মিথ্যেটাও এমনভাবে বলল যেন সেটাই সত্যি। সবাই বিশ্বাস করেও নিল। মৃদুল আবার মুখ খোলে, বলে, আর কটা দিন অস্ট্রেলিয়া থাকলে পিয়ারটা পেয়ে যেতি, অযথা চলে এসেছিস। প্লেটে অল্প খাবার অবশিষ্ট একের পর এক প্রশ্ন করে মাথা খারাপ করে ফেলেছে। অসুস্থতার থেকে এক লাফে চলে গেল অস্ট্রেলিয়ান সিটিজেনশিপে। বরাবরই তার অপছন্দের টপিক। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মাসুক বলল, এক কথা বারবার বলতে ক্লান্ত লাগে না? না, লাগে না। আমার শুনতে ভীষণ ক্লান্ত লাগে। মৃদুল বিতর্কের ভঙ্গিতে বলে, খারাপের জন্য তো বলিনি, ভালোর জন্য বলি। এই দেশে কি আছে, সেখানে তোর ভালো ভবিষ্যৎ হতো। নিজের দেশের রাস্তার ধুলোবালিও ভালো। এসব আবেগী কথাবার্তা। হাত ছেড়ে ফেলল মাসুক। এমনিতেই শরীর ভালো নেই তার।
মধ্যে একই কথা বারবার, বিরক্তি প্রায়। চেয়ার ছেড়ে উঠে গিয়ে বলল, 2 বছর ভিনদেশে অচেনা মানুষের ভিড়ে থেকে দেখো, পাগল হয়ে যাবে। চকচক করলেই শোনা হয় না, বিদেশ জায়গাটা দূর থেকেই সুন্দর। হন হন করে রুমে চলে যায় মাসু। জোরে দরজা বন্ধ করেছে, পানিটা পর্যন্ত খেলো না। রেগে গেল রিমা, স্বামীর উদ্দেশ্যে বলল, এমনিতে ওর শরীর ভালো নেই, কাজ থেকে ফিরেছে। তোমার এখন এই কথাটা তোলার দরকার ছিল? জানোই তো ছোট মানুষ, ওর মাথা গরম। মৃদুল রিমার দিকে চেয়ে বলল, ও ছোট, 28 বছরের দামড়া ছেলে। আমি বাড়ির ছোট সদস্য, বুঝিয়েছি মৃদুল। তুমি বড়, একটু বুঝে শুনে কথা বললেও পারো। আমাকে না, ওকে বোঝাও। এমন গরম মেজাজ নিয়ে তার পেশায় টিকে থাকা মুশকিল। আমিও শাক দিয়ে ভাত খেয়েছি মা। হেমার চোখে মুখে আনন্দের আলো যেন বিদ্যুতের ঝলকানি হয়ে ফুটে উঠল। এমন এক অপরিসীম সুখে ভরেছে তার মন, সে তা ভাষার সীমায় বাধা অসম্ভব। কেমন করে সে এই আনন্দের গভীরতা প্রকাশ করবে তা তার নিজেরও অজানা। তোমরা আর আমি সেম সেম। জানালার বাহিরে দাঁড়িয়ে মাসুক নির্বিকার দৃষ্টিতে হেমাকে দেখল। বুকের উপর হাত গুজে ভিতরের দৃশ্যের দিকে স্থির তাকিয়ে রইল। খতিক সাহেবের মুখে চিন্তার গভীর ছায়া। দুজনেই চুপচাপ দেখছে মেয়েটিকে, যেন এক নির্জীব অ্যালবামের সাথে কথা বলে চলেছে। তারাও যেন জবাব দিচ্ছে তার কথার। জীবনের সমস্ত অনুভূতি এই ছবির পাতাগুলোর মাঝে আটকে আছে মনে হলো। মুখ খুলে মাসুক বলে উঠল, আমি আপনার অনুরোধে এই কেসটা হাতে নিয়েছি, কিন্তু আপনারা হাতে হাত রেখে বসে থাকবেন তা হবে না। আপনাদের এখানে একটা বড় রোল আছে। খতিব সাহেব মাসুকের দিকে চাইলেন, কথার অর্থ বোঝেনি তিনি। প্রশ্ন করলেন, কি বলতে চাইছেন বুঝিনি। যেহেতু আপনার বড় ভাই এবং ভাবি ছিলেন হেমার বাবা মা, সেহেতু আপনাদের এখন থেকে ওর বাবা মায়ের প্রতিচ্ছবি হতে হবে। সহজ ভাষায় বললে তাদের নকল করতে হবে। তারা যেভাবে হাঁটতো, কথা বলতো, কি পরিধান করতো, সবটা কপি করতে হবে। তাদের ছায়ারূপে আবির্ভাব ঘটবে আপনাদের হেমার জীবনে। এতে ফলাফল কি হবে? বীজ রোপণ করার সাথে সাথে ফলের আশা করাটা বোকামি। হেমার মেন্টাল কন্ডিশন এমন যে ওকে যে কেউ বিভ্রান্ত করতে পারবে। আপনারা করুন। এই বিভ্রান্তির মাধ্যমে ওর মনে হবে ওর বাবা মা মারা যায়নি। ও যা দেখেছে, যা জেনেছে, সবটাই একটা দুঃস্বপ্ন ছিল। ধীরে ধীরে যখন ওর মানসিক অবস্থার উন্নতি হতে থাকবে, তখন আমরা পরবর্তী ধাপে এগোবো। মাসুক তার সোজাসাপটা কথা সেরে ঘরের দিকে পা বাড়ালো। খতিক সাহেবের করুণ অনুরোধেই হাসপাতালের ব্যস্ততা শেষে হেমার কেসটা নিজের হাতে নিয়েছে সে। ঘরে প্রবেশ করার মাত্রই ফরিদা বেগম ভিতরে এসে দাঁড়ালেন। কণ্ঠে বিরক্তির তীক্ষ্ণ সুর ভেসে উঠল, আমি তো আগেই বলেছিলাম এই মেয়েটাকে পাগলা গারোতে পাঠাও, কিন্তু তুমি ঝামেলা তুলে এনে আমার ঘাড়েই চাপিয়ে দিলে। খতিব সাহেব কোনো কথা বাড়ালেন না, নিঃশব্দে সরে গেলেন সেখান থেকে। তার স্ত্রী হেমাকে আজকাল পছন্দ করে না কেন যেন। তাদেরও একজন সন্তান আছে, হেমার থেকে 3 বছরের ছোট। সেই ছেলে এখন দূর দেশে কানাডার বিস্তীর্ণ ভূমিতে উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। হেমা, কি খবর? মাসুক ধীর পদক্ষেপে হেমার দিকে এগিয়ে গেল। গত রাতের ঘটনা বারবার মনে ভাসতে লাগলো। খতিব সাহেব এবং তার স্ত্রী কত কষ্টে সামলেছিলেন তাকে। এই আশ্বাসহীন ঘরে কেবল একটাই প্রাণের স্পন্দন, আর সেটা হেমা। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কুশন, কলম, কাগজ। মাসুককে দেখা মাত্রই হেমার চোখে আগুন জ্বলে উঠল। ফ্ল্যাশব্যাকের মতো মনে পড়ে গেল গত রাতের মুহূর্তগুলো। তড়িঘড়ি করে হেমা তার অ্যালবাম লুকিয়ে রাখল কাপড়ের নিচে, আর ক্রোধের উন্মত্তিত হয়ে কুশান, কাগজ, কলম একাধারে ছুটতে লাগলো মাসুকের দিকে। মাসুক নিজেকে বাঁচিয়ে নেয় ওই আসন্ন সামান্য আঘাত থেকে। হেমা চিৎকার করে বলল, তুমি তুমি কেন এসেছো? আমার সাথে গল্প না করে পালিয়েছো? শোনো হেমা, আমি সরি। দেখো, আসবে না, একদম আমার কাছে আসবে না। হেমা জেদ করে বসে রইল, কিন্তু মাসুক তাতে কোনো ভ্রুক্ষেপই করল না। সে জানে হেমার এই আক্রমণাত্মক মনোভাব দ্রুতই নিয়ন্ত্রণে আনতে হবে। তার অতীতে মেরে রক্তাক্ত করার হিস্ট্রি আছে, এটি ভয়াবহতার চেয়েও বেশি বিপজ্জনক। এই ক্রোধের আগুন নিভিয়ে তাকে শান্ত করতে হবে।
না হলে পরিস্থিতি আরেকটি বিপর্যয়ে গড়াবে। ফুপাতে থাকা হেমার সামনে এসে হাসি মুখে বসলো মাসুক। বলল, তুমি তোমার বাবা মায়ের সাথে কথা বলছিলে? তোমাকে কেন বলবো? আচ্ছা, বলতে হবে না, কিন্তু আমি শুনে ফেলেছি। দেখো, তুমি প্রতিদিন তোমার বাবা মায়ের সাথে কথা বলো, দেখা করো, ঠিক তেমনই আমার বাবা মা আছে। আমি যদি আমার বাবা মায়ের সাথে দেখা না করি, তারা কষ্ট পাবে না বলো? বিশালাকৃতির চোখজোড়া এইভাবেই চেয়ে থাকে ক্ষণে ক্ষণে। বুঝতে হয়তো একটু সময় নেয়, তারপর ভেবেচিন্তে জবাব দেয়। হেমা নাক ফুলিয়ে প্রশ্ন করে, তারা তোমাকে না দেখলে কাঁদে? হ্যাঁ। হেমা ঠোঁট উল্টে মাথা নামিয়ে রাখে, কি যেন ভাবে আনমনে। দূর থেকে কাগজ কলম নিয়ে আঁকাআঁকি শুরু করলো। কলম দিয়ে কাগজে অযথা দাগ কাটছে। মাসুক নোট করলো, গতকাল হেমা বলেছিল তার বাবা মা নেই, আজ তাদের সাথে কথা বলছে। যদিও সবটাই তার হ্যালুসিনেশন, তারপরেও মুখ ফুটে বলা এবং বোঝার মধ্যে আমূল তফাত। মাসুক ঘড়ি দেখে, এইটা তার ঔষধের সময়। বিগত 7 দিন তাকে নাকি ওষুধ খাওয়ানো যায়নি। মাসুক পকেট থেকে একটি সাদা রঙের টফি বের করলো, হেমার দিকে এগিয়ে দিয়ে বলল, টফি খাবে? হেমার অভিমান হয়েছে। মাসুক কেন তার সাথে গল্প না করেই চলে গিয়েছিল? সে তো বলেছিল মাসুক তার বন্ধু, তবুও কেন এমনটা করলো কাল? কিন্তু টফির দিকে তাকিয়ে হঠাৎই লোভ হলো হেমার। মলিন মুখে একবার টফির দিকে আর একবার মাসুকের দিকে তাকালো। মাসুকের হাত থেকে টফি নিতে গেলে সে দ্রুত হাত সরিয়ে ফেলে। হেমার মুখে এক অসম্পূর্ণতার ছাপ ফুটে উঠল। মাসুক বলল, আরেকটা টফি আছে, আগে সেটা খেতে হবে। 2টো টফি? হ্যাঁ। কথার ছলে ওষুধ বের করেছে, একটি পানির বোতল এনেছে সাথে। ওষুধ এগিয়ে দিয়ে বলল, এটা পানি দিয়ে খাও, কারণ এটা তেতো। আর এই যে আরেকটা টফি, সেটা মিষ্টি। তেতোটা খাবো না। তাহলে মিষ্টিটাও পাবে না। হাতের কলম শক্ত করে চেপে ধরে হেমা। অতিরিক্ত বল প্রয়োগ করে কলমটি ভেঙে গেল। রাগের মাথায় মানুষের দেহে শক্তি বৃদ্ধি পায়, হেমার ক্ষেত্রেও তাই। কলম ভেঙে হাতে কালি মাখামাখি হয়ে গেল। মাসুক ভড়কে উঠে বলে, হেমা, তুমি এটা কেন করলে? দেখি, কলম পাশে রাখো। তুমি আমার কথা শোনো না কেন? তুমি আমার কথা শুনলে আমিও শুনবো। নাও, জলদি এটা খাও। হেমা জেদ ধরে বলল, খাবো না। তাহলে আমি চলে যাই। ভেবেছিলাম তোমার সাথে আজ নতুন করে গল্প করব। হেমা হাত খামচে ধরে ফেলে মাসুকের। নীল শার্টে মুহূর্তে কালো কালি লেগে গেল। চোয়াল শক্ত করে নিজের সংযমটুকু টিকিয়ে নেয় মাসুক। আঘাত করা শার্ট টেনে কুঁচকে ফেলা এখন এই প্রিয় শার্টটাও নষ্ট করলো, কিন্তু টু শব্দ করার মতো তার উপায় নেই। যাব না প্লিজ। যাব না, আগে এটা খাও। হেমা নাক মুখ কুঁচকে গিলে নিল ঔষধ। মাসুক উপলব্ধি করলো মেয়েটির সঙ্গ চাই, পাশে থাকার জন্য কাউকে প্রয়োজন তার। না হয় এক দেখায় কারোর সাথে এই ধরনের পেশেন্টরা সচরাচর মেশে না। মাসুক তার ব্যাগ থেকে ওয়েট টিস্যু বের করে, বলল, দেখি, হাত দাও, তোমার হাতে কালি লেগেছে। ছি, কি বিশ্রী কালো রং। মাসুক নিজের অজান্তেই সীমিত হেসে হেমার কথার ভঙ্গিতে, তারপর খুব দ্রুতই মুখের ভঙ্গি স্বাভাবিক করে বলল, কালো রং সুন্দর। এই এই কি বললে তুমি? না, কিছু না। আমি তোমার হাত ক্লিন করেছি। এখন কি করবে জানো? হেমা তার কথার বিপরীতমুখী প্রশ্ন করে। মিষ্টি টফি দাও আগে। টফিটা এগিয়ে দিল তার দিকে, তারপর বলতে লাগলো, এখন এই যে টিস্যুগুলো দেখছো, সেগুলো ডাস্টবিনে ফেলে আসবে, কেমন? আমি তোমাকে নিয়ে ঘুরতে বের হব। বাইরে যাওয়ার কথা শুনতেই হেমার মুখমণ্ডলে এক অদ্ভুত পরিবর্তন ফুটে ওঠে। তার চোখের ঝিলিক মলিন হয়ে এলো। তার শরীরটা যেন হঠাৎই আড়ষ্ট হয়ে পড়ল। ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিল হেমা, যেন এক অদৃশ্য সংখ্যা তাকে ঘিরে ধরেছে। ভয়ের ছাপ কি তাড়া করছে তাকে? বাইরে যাওয়ার নাম শুনতেই কেন এমন শীতল আতঙ্কে কেঁপে উঠছে সে, যেন বাহিরের জগৎ তার জন্য এক অজানা ভয়াবহতার প্রতিশব্দ। কি হলো? নরম স্বরে জবাব আসে, যাব না বাহিরে। কেন? বাহিরে গেলে ওরা আমায় মেরে ফেলবে। মাসুকের কপালে চিন্তার গাঢ় ভাঁজ পড়ে। খতিব সাহেবের কথাগুলো মনের মাঝে
প্রতিধ্বনিত হতে থাকলো। আর সবকিছু যেন আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠেছে। হেমাকে একসময় স্টোর রুমের কাবার্ডে লুকিয়ে রাখা হয়েছিল। বাইরে আসতে করার নিষেধাজ্ঞা ছিল অবশ্যই। সেই নিষেধাজ্ঞার ভয় কি আজও তার মনে গেঁথে আছে? মাসুক লক্ষ্য করে এই ঘরে কোনো জানালা নেই। একটি মাত্র জানালা থাকলেও সেখান থেকে কোনো আলো প্রবেশ করে না। ঘরের ভিতরটা যেন এক স্তবিহীন অন্ধকারের বন্দী। যেমন হেমার মনেও আটকে আছে কোনো এক অদেখা শৃঙ্খলে। মাসুক প্রশ্ন করে, তোমার সূর্যের আলো পছন্দ নাকি বৃষ্টি? আমার কালো আধার ঘরে থাকতে ভালো লাগে। আমি রোদেও যাব না, বৃষ্টিতেও যাব না। বিস্মিত নয়নে তাকায় মাসুক। পরক্ষণে বলে, আমি কে? তোমার বন্ধু, তাই না? হুম। আমার সূর্যের আলো ভীষণ পছন্দ। হেমা মিয়ে থাকা মুখে মৃদু স্বরে বলল, হুম। তোমার বন্ধুর সূর্যের আলো পছন্দ, যাবে আমার সাথে সূর্যের আলো দেখতে? আমার ভয় করে একা যেতে।